স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। অবশেষে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা। রাত 9:30টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। ভবিষ্যতে যেন কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানান বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি। রাজস্ব বোর্ড সংস্কারে এনবিআর দুই ভাগ করে 12ই মে মধ্যরাতে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন কর্মকর্তারা। 2 সপ্তাহ আন্দোলনের পর সরকার পিছু হটে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, এনবিআর আপাতত বিলুপ্ত নয়, বরং বিশেষায়িত প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে সব পক্ষের সাথে আলোচনা করে সংস্কার করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। দ্বিতীয় দফায় আবারও গত সপ্তাহ থেকে এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ সহ 4টি ইস্যুতে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা। বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে কয়েক দফায় এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট পক্ষের বৈঠক হলেও আন্দোলনকারীরা ছিলেন না। এদিকে গত 2 দিন আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচির কারণে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসা হয় রবিবার। তবে এই বৈঠক হয়নি। পরে রাতে তেজগাঁও বিসিআই অফিসে ব্যবসায়ী সংগঠনের সাথে মিটিং শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। ভবিষ্যতে যেন কোনো অসুবিধা সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানান বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি। সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে এবং সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। এদিকে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে দিনভর স্থবির ছিল সারা দেশের কাস্টমস হাউস এবং শুল্ক স্টেশনগুলো। কর্মবিরতি প্রত্যাহার করায় সচল হয়েছে চট্টগ্রাম সহ দেশের বন্দরগুলো। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে দিনভর স্থবির ছিল সারা দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় রবিবার ভারত, নেপাল ও ভুটান থেকে কোনো পণ্য প্রবেশ করেনি। সেই সাথে বাংলাদেশ থেকেও যায়নি কোনো রপ্তানি পণ্য। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার দাবিতে রবিবার শাটডাউন কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। বিঘ্নিত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। এতে কন্টেইনার জটের পাশাপাশি পণ্য জট তৈরি হয়। তবে রাতে কর্মসূচি প্রত্যাহার করে নেয় পণ্য খালাস কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরুর আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। কর্মসূচির কারণে দিনভর আমদানি রপ্তানি বন্ধ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। ভারতের মহদীপুর স্থলবন্দরে পণ্যবাহী কয়েকশো ট্রাক এবং সোনা মসজিদ বন্দরে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। রবিবার নতুন করে কোনো পণ্য আসেনি আখাউড়া স্থলবন্দর ও বিবিরবাজার স্থলবন্দরে। এতে ক্ষতির মুখে পড়েন সরকার ও ব্যবসায়ীরা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটান থেকে আমদানি হওয়া 151টি পাথর বোঝাই ট্রাক কাস্টমসের ক্লিয়ারেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে। ক্ষতির মুখে পড়েন বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ সংশ্লিষ্টরা। এই মাল নিয়ে পাট নিয়ে খুব দুশ্চিন্তা আছি, কবে গাড়ি ঢুকবো তাও জানি না। পাথর নিয়ে কালকে থেকে দাঁড়ায় আছি, কালকে গাড়ি খালি হচ্ছে না। আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। বিপাকে পড়েন ভোমরা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। গাড়ি ঢুকতেছে না, এখানে বলে কি ঝামেলা হয়েছে কাস্টমের। এখানে হাজার হাজার শ্রমিক আছে, 4টি শ্রমিক ইউনিয়ন, তারা শ্রমিকগুলো বেকার হয়ে পড়েছে। বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কয়েক কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয় সরকার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। আটকা পড়ে শত শত ট্রাক।
খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই সনদ জুলাই মাসেই হবে কিনা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি অনেকটাই পিছিয়ে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে জামায়াত, এনসিপি একমত পোষণ করলেও ভিন্নমত বিএনপি সহ কয়েকটি দলের। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের এই বৈঠক। দিনের আলোচ্যসূচি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। বৈঠকের সূচনা বক্তব্যে সংস্কার আশাব্যঞ্জক অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে এমন মন্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। বৈঠক বিরতিতে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই, কারণ ঐকমত্য সৃষ্টি করা ছাড়া এইটা করা দরকার নেই, এটা আলোচনার টেবিলে রাখতে হবে। এর বাইরেও এজেন্ডাভুক্ত ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যু। বৈঠক শেষে এর বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি। যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন। অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে, কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে কেন একমত নয় তার ব্যাখ্যা দেয় বিএনপি। ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার যার আওতাধীন স্বাধীনভাবে আইন অনুযায়ী কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সংস্কারের মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে না পারলে গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এখন পর্যন্ত অন আছে, আবার আমরা বসবো, চেষ্টা করব যদ্দূর সম্ভব ঐক্যটা গড়ে তুলে একমত হয়ে, যেটা ঐক্যবদ্ধ কমিশন চেষ্টা করছে। আমাদের জায়গাটা হচ্ছে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছানো, যেখানে ক্ষমতার ভারসাম্য জবাবদিহি তৈরি হবে। 2 দিন মুলতবি দিয়ে আগামী বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের অঙ্গীকার রাখতে চাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলেন, আগামী নির্বাচনে সুবিধা নিতে ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে, সমস্যার সমাধান না করে চলছে মিথ্যাচার। সংখ্যানুপাতিক চেয়ে ভোট পেছানোর ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ও শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সমস্যার সমাধান না করে আগামী নির্বাচনে ফায়দা নিতে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? করতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নারী নির্যাতনকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলেও অভিযোগ মির্জা ফখরুলের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। সাংবাদিক দুদকের তদন্তকারী বড় কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল একটি চক্র। তারা দুদক চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে দীর্ঘদিন মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিল। এবার দুদকের বিশেষ অভিযানে আটক হয়েছে এই চক্রের 4 সদস্য। বিভিন্ন পত্রিকা, আন্তর্জাতিক মিডিয়ার নাম ব্যবহার করে আবার কখনো দুদকের কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছে মুগদা এলাকার সোহেল চক্র। শনিবার রাতে দুদকের এক বিশেষ অভিযানে রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই চক্রের 4 সদস্যকে। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশনের এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক মাস ধরে এই চক্রের ওপর নজরদারি করে আসছিল দুদক। অবশেষে প্রযুক্তির দক্ষতায় মোবাইল নম্বরের IMEI এর মাধ্যমে প্রতারক চক্রকে নিজেদের জালে আটকাতে সক্ষম হয় দুদক। তবে এই চক্রের সাথে দুদকের কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তাদের নাম্বার, লোকেশন এগুলি আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। মামলা তদন্তকালে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার নাম উঠে আসে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন তা আমলে নেবে এবং তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল HD ক্যামেরা, বুম, সেলফি স্টিক, 2টি পাসপোর্ট, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া ID কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, 6টি মোবাইল সেট, 13টি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল HD ক্যামেরা, পদ্মারি সোহাগ পাটোয়ারি নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, 6টি মোবাইল সেট, 13টি সিম কার্ড জব্দ করা হয়। এদিকে প্রতারক চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। মোবাইল কিংবা টেলিফোনে দুদকের কোনো কর্মকর্তার অনুসন্ধানের নিয়ম নেই। তবে এ সকল প্রতারক চক্র থেকে সাবধান হতে দরকার যথেষ্ট জনসচেতনতা, বলছে দুদক কর্তৃপক্ষ। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। টেন্ডার নিয়ে বিরোধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। দুপুরে বন্দরের 27 নম্বর ওয়ার্ডের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগে 30 সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের অনুসারী সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমানের দিকে। ভুক্তভোগীর অভিযোগ, পুলিশের সামনেই তার উপর হামলা চালায় সোনারগাঁওয়ের বিএনপি নেতা বজলু ও তার দলবল। তবে অভিযুক্ত বজলুর দাবি, আওয়ামী লীগের দোসর আলাউদ্দিন ঠিকাদারি পেলে তার পক্ষ নিয়ে কাজ করতে আসায় বিক্ষুব্ধ জনতা মুকুলকে হেনস্থা করেছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগীর সাবেক ওই চেয়ারম্যান হাসপাতাল থেকে ফিরে মামলা করবে। আমি সরকারের কাছে টেন্ডারে পাইছি, সেই কাজ আমি করতে গেছি, আমি অর্ডার সই করতে গেছি, সেই জায়গায় আমার উপরে হামলা করছে। এবং আমি সেনাবাহিনী ক্যাম্পে আমি দরখাস্ত দিয়ে গেছি, থানাতে জিডি করে গেছি, এবং সাথে পুলিশও ছিল আমার সাথে, কিন্তু পুলিশও কন্ট্রোল করতে পারেনি। নদী ভাঙন ও চিকিৎসা সেবা সংকটে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দারা, সেই সাথে অভ্যন্তরীণ রাস্তাঘাট খারাপ হওয়ায় রয়েছে নাগরিক ভোগান্তি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এসব বিষয়ে অবগত তারা। নাগরিক সমস্যা দূর করার চেষ্টা করছে প্রশাসন। নদী ভাঙলে থাকবে না নিজের ঘর, করতে হবে স্থান পরিবর্তন। সে চিন্তায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিম্নবিত্ত মানুষ। নদীর পাড় ভাঙলে শুরু হয় তাদের দুশ্চিন্তা। বর্ষা তাদের কাছে অনেকটা অভিশাপ। বালু উত্তোলন করার কারণে এই যে বালু নিচ্ছে, এই জায়গা থেকে এই মাটিটা পূরণ করার মতো নাই। এখন আমরা খুব বিপদে আছি, তাই এখন ভাঙ্গা জায়গায় 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 মানুষের কাছে চাই আছে ছাপড়া উঠে নিছে। এই পাইপগুলো নিয়ে আমরা কোথায় খাবো, এই ব্যবস্থা আপনাদের কাছে আমরা জরুরত করে চাই।
অনেকেই একাধিকবার বসত পরিবর্তন করেছেন। এমন জীবন থেকে মুক্তি পেতে চান স্থায়ী সমাধান। নদী শাসন অথবা নদী ভাঙন রোধে কোনো টেকসই ব্যবস্থা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আজও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। নদী ভাঙন রোধে বারবার আমরা তাগিদ দিয়ে আসছি, আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের এই 3টি উপজেলায় নদী ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এ পর্যন্ত গ্রহণ করা হয়নি। আমরা সবাই অসহায় আছি, কেউ কান্নাকাটি করতেছে, কেউ জায়গা নাই, কত দুঃখ প্রকাশ করে কত কিছু করতেছে, কোনো কিছু কুলকিনার পাইতেছে না। এদিকে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও ভুগছে নানা সংকটে। নেই বিশেষজ্ঞ চিকিৎসক, রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। এখানে সুচিকিৎসা পাওয়া যায় না, ভালো ডাক্তার নেই এবং অ্যাম্বুলেন্স নেই। তবে স্বাস্থ্য কেন্দ্রটির আবাসিক চিকিৎসক জানান, তারা সাধ্যমতো চেষ্টা করেন নাগরিকদের সেবা দিতে। কিছু কিছু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমাদের এখানকার অনেক কনসালটেন্ট, মেডিকেল অফিসার তাদের সংযুক্তিতে তারা অন্যত্র কর্মরত আছেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সঠিক যে তারা সুচিকিৎসা যে বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সেটা তারা পাচ্ছেন না। দৌলতপুরের অভ্যন্তরীণ রাস্তাঘাটের দুরবস্থার কারণেও দুর্ভোগ পোহাতে হয় নাগরিকদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নদী ভাঙন ও জনভোগান্তির বিষয়ে অবগত প্রশাসন, গুরুত্ব অনুযায়ী কাজ করছেন তারা। নদী ভাঙনটা একটি চলমান প্রক্রিয়া, আপনাদের কয়েক বছর পর পর এটা প্রাকৃতিক কারণে এটা হয়ে থাকে, ঘটেই থাকে। তো চরাঞ্চল হওয়ার কারণে এবং বালি মাটির কারণে আমাদের দেখা যায় কি ওভাবে করে পার্মানেন্ট কোনো সুরাহা এক্ষেত্রে হয় না। গ্রামীণ যে রাস্তাগুলো সেখানে আসলে প্রপার ড্রেনেজের কোনো ব্যবস্থা থাকে না, পানি যে যাবে, এবং বৃষ্টির দিনে এই সমস্যাটা হয় যে পানি পাস হওয়ার জায়গা থাকে না, যার ফলে ওই জায়গার মাটি ভেঙে রাস্তাগুলো ক্ষতির সম্মুখীন হয়। এসব নাগরিক সংকট নিরসনে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, দৌলতপুর, মানিকগঞ্জ। পাবলিক স্যানিটেশন নিয়ে সৃজনশীল প্রচারণা পথে হলো দেখা ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী ও সমাপনী হয়েছে রাজধানীর একটি হোটেলে। ওয়াটার-এইড বাংলাদেশ, কিম্বার্লি ক্লার্ক ও সুইডিশ সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন, তরুণদের গল্প লেখা ও সামাজিক যোগাযোগ মাধ্যম কন্টেন্ট প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার দেওয়া হয়। বিশেষ আকর্ষণ ছিল দেশে প্রথমবার চালু হওয়া স্টার রেটিং সিস্টেম ফর পাবলিক টয়লেট, যেখানে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র পরিচালিত কিছু পাবলিক টয়লেট পেয়েছে 5 স্টার রেটিং। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।